নিভৃত পল্লীর ছায়া ঢাকা এই টুঙ্গিপাড়া গ্রামে এক সন্ধ্যা রাতে একটি সম্ভ্রান্ত মধ্যবিত্ত মুসলিম পরিবারের গৃহ প্রাঙ্গণে আনন্দ কোলাহলে মুখরিত হয়ে উঠেছিল একটি শিশুর জন্ম উপলক্ষে। এই দিনটি ছিল 17 মার্চ 1920 খ্রিস্টাব্দ, বাংলা 20 চৈত্র 1327 মঙ্গলবার। পৃথিবীর আলোয় দু চোখ মেলে তাকানো মুহূর্ত থেকে এই শিশুটিকে তার বাবা মা খোকা নামে ডাকতে শুরু করেন। তাদের দেওয়া প্রকৃত পুরো নাম শেখ মুজিবুর রহমান, পিতা শেখ লুৎফুর রহমান ও মাতা শেখ সাহেরা খাতুন। শেখ মুজিবের লেখাপড়া স্বগৃহে শুরু হলেও পিতা শেখ লুৎফুর রহমান মুজিবকে নিজ তত্ত্বাবধানে লেখাপড়া করাবেন, তাই তার নিজ কর্মস্থলে মাদারীপুরে নিয়ে যান এবং সেখানে ইসলামিয়া হাই স্কুলে 4র্থ শ্রেণীতে ভর্তি করান। এই সময় শেখ মুজিবের জীবনে এক মস্ত বড় দুর্ঘটনা ঘটে। তিনি বেরি রোগে আক্রান্ত হন। এই রোগে তার চোখে ছানি পড়ে যায়। মাদারীপুর ও তার আশেপাশের কোনো চিকিৎসককে দিয়ে সুফল না পাওয়ায় অবশেষে তাকে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। সেই থেকে চিকিৎসকের পরামর্শে তিনি চশমা পরতে শুরু করেন। শৈশবকাল থেকেই মুজিবের খেলাধুলার প্রতি প্রবল আকর্ষণ ছিল। ফুটবল খেলায় তিনি বেশ পারদর্শী হয়ে ওঠেন। ভলিবল খেলাতেও তার বেশ আগ্রহ দেখা যেত। শেখ মুজিবের ছাত্রাবস্থায় গোপালগঞ্জের মিশন স্কুলে 1938 সালের 16 জানুয়ারি বাংলার প্রধানমন্ত্রী একে ফজলুল হক ও তার বাণিজ্য ও পল্লী উন্নয়ন মন্ত্রী হোসেন শহীদ সরোয়ার্দী পরিদর্শনে আসেন। কংগ্রেস মন্ত্রীদের আগমনে বাধার সৃষ্টি করে। শেখ মুজিবুর রহমান ছাত্রদের নিয়ে সংবর্ধনার পক্ষে কাজ করেন। মন্ত্রীদের চলে যাবার পর কংগ্রেস কর্মীদের অভিযোগে তিনি গ্রেপ্তার হন। আবার 1940 সালের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা করার কারণে শেখ মুজিবকে গ্রেপ্তার করা হয়েছিল। 1942 সালে শেখ মুজিবুর রহমান প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন। পরবর্তী শিক্ষা জীবন শুরু করেন কলকাতায়। সেখানে ইসলামিয়া কলেজ থেকে বিএ পাশ করেন। সেখানেও কলেজে বিভিন্ন ছাত্র আন্দোলন ও সংগ্রামের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। এদিকে শেখ মুজিব যখন ছাত্র, তখন বিশ্ব রাজনীতি ক্রমেই অস্থির হতে থাকে, যার মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945-এর আগস্টে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে মার্কিনীদের বোমা নিক্ষেপ, ভারতের মহান নেতা গান্ধীজির সাথে ইংরেজদের দফায় দফায় বৈঠক, আন্দোলন ও অবশেষে 1947-এর মধ্য আগস্টে ভারত ভাগ হয় ও ইংরেজ শাসনামলের এর সমাপ্তি হয়। বিষয়গুলোকে খুব গভীরভাবে খেয়াল করেন এবং কোনো সময় ছাত্র আন্দোলনের মাধ্যমে সক্রিয়ভাবে অংশ নেন তৎকালীন তরুণ ছাত্র নেতা শেখ মুজিব। 1100 মাইলের ব্যবধান সত্ত্বেও তৎকালীন পূর্ব পাকিস্তানের 60 কোটি মানুষ ভেবেছিল পশ্চিম পাকিস্তানের নেতৃত্বাধীন শাসনের তারা মুসলিম পরিচয় সমুন্নত রেখে সুখ, শান্তি ও সমৃদ্ধির মধ্যে বসবাস করতে পারবে। কিন্তু শীঘ্রই বাঙালির সে স্বপ্নে ছাই ঢেলে দেয় পাকিস্তানি শাসক গোষ্ঠী। আর তাই প্রথমে তারা আঘাত করতে চাইল বাঙালির হাজার বছরের ঐতিহ্যে লালিত মায়ের মুখের ভাষা বাংলাকে। তরুণ ছাত্র নেতা শেখ মুজিবের উপর পাকিস্তানি পুলিশের কড়া নজর ছিল, কারণ তারই পরামর্শে এবং সাংগঠনিক তৎপরতায় 1948 সালের ছাত্রকর্মী সম্মেলনে গঠিত হয়েছিল ছাত্রলীগ। 1948 সালের 11 মার্চ রাষ্ট্রভাষা বাংলার দাবিতে হরতাল ডাকা হয়েছিল। ফলে সরকার 144 ধারা জারি করেন। শেখ মুজিব সচিবালয়ের সামনে ছাত্রদের সংগঠিত করে 144 ধারা ভেঙে বিক্ষোভ করার সময় প্রথম গ্রেপ্তার হন। 1948 সালের মার্চের শেষের দিকে পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের রাষ্ট্রভাষা একমাত্র উর্দু হবে বলে ঘোষণা দিলে শেখ মুজিব সঙ্গে সঙ্গে প্রতিবাদে ফেটে পড়েন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4র্থ শ্রেণীর কর্মচারীদের দাবি দেওয়া সমর্থন ছাত্রদের উপর কর্তৃপক্ষের অন্যায় আচরণের প্রতিবাদে 1948 সালের 20 এপ্রিল হরতালের সময় অবস্থান ধর্মঘটের কর্মসূচি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি 1949 সালের 27 জুলাই মুক্তি পান।
জেল থেকে বের হয়ে শেখ মুজিব তার দায়িত্ব গ্রহণ করেন। মাত্র কয়েক মাসের মধ্যে বিভিন্ন জেলা ও মহকুমা পর্যায়ে সাংগঠনিক কমিটি গঠন করে ফেলেছিলেন। ঢাকায় মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর সাথে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে থাকলেও কিছুদিনের মধ্যেই তিনি পশ্চিম পাকিস্তানে তার দীক্ষাগুরু সরোয়ার্দির করাচির বাসভবনে আত্মগোপন করেন। এখানে তিনি 1950 সালের 1 জানুয়ারি পর্যন্ত অবস্থান করেছিলেন। এ সময় তিনি পাকিস্তানের রাজনীতি, পূর্ববঙ্গে অবস্থান এবং গণতন্ত্র ও জাতীয়তাবাদ সম্পর্কে অনেক জ্ঞান লাভ করেন। ওই দিন ঢাকায় ফিরে এলে বিমানবন্দরেই তাকে গ্রেফতার করা হয়েছিল। 1952 সালের 21 ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবি আদায়ের জন্য হরতাল কর্মসূচি নেওয়া হয়। বন্দী অবস্থায় শেখ মুজিব ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসার সুযোগ করে নেন এবং সরকারের 144 ধারা ভাঙার জন্য পরামর্শ দিতে থাকেন। গোয়েন্দা বাহিনী এটা বুঝতে পেরে 1952 সালের 20 ফেব্রুয়ারি একটি মামলার জন্য ফরিদপুর জেলে পাঠিয়ে দেয়। এদিকে ঢাকায় ছাত্রদের বুকের রক্তে রচিত হয় ভাষা আন্দোলনের ইতিহাস, গড়ে ওঠে শহীদ মিনার।